ভাই ডিসিতে মনে হচ্ছে সত্যি কিছু বড় হতে চলেছে। কারণ জ্যাক স্নাইডার রিসেন্টলি ইনস্টাগ্রামে একটা পোস্ট করেছে যেখানে ক্যাপশনে নতুন প্রজেক্টের হিন্ট দেওয়া হয়েছে। প্রথমবার দেখলে তেমন কিছুই চোখে পড়বে না, কিন্তু যদি একটু জুম করে তার পিছনে তাকাও তাহলে একটা ওয়াটার টাওয়ার দেখা যায় যেখানে স্পষ্টভাবে প্যারামাউন্টের লোগো লাগানো আছে। মানে খুব সম্ভবত প্যারামাউন্টের ভেতরেই নতুন একটা মুভি প্রজেক্ট তৈরি হচ্ছে। আর ডিসি স্টুডিওস তো অলরেডি প্যারামাউন্টের সাথে কাজ শুরু করে দিয়েছে। তার উপর গত কয়েক মাস ধরে জ্যাক স্নাইডার প্রায় এভরি পোস্টে ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সের রেফারেন্স দিচ্ছে, যার কারণে অনেক ফ্যান্স এখন ভাবছে স্নাইডারভার্স হয়তো আবার রিস্টোর হতে পারে। যদিও এটা ডিরেক্টলি নতুন ডিসিইউ এর পার্ট হবে না, কিন্তু একটা এলস ওয়ার্ল্ডস প্রজেক্ট হওয়ার চান্সেস অনেক বেশি। রুমার্স অনুযায়ী এটা হয়তো ব্যাটম্যানের সোলো মুভি হতে পারে, অথবা ফাইনালি জাস্টিস লিগ পার্ট 2 অ্যানাউন্স করা হতে পারে। এখন তোমাদের কি মনে হয়, সত্যিই কি স্নাইডারভার্স ফিরে আসছে? কমেন্টে অবশ্যই জানাও, আর ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভাই দ্য বয়েজে এখন যেটা দেখানো হচ্ছে সেটা আসলে জ্যাক স্নাইডারের ডিসি ইউনিভার্সে অনেক আগেই এক্সপ্লোর করা হয়ে গেছে। এক্স্যাক্টলি, দ্য বয়েজ এর মেন কনসেপ্টটাই হলো যদি সুপার হিরোজ বাস্তবে থাকতো তাহলে তারা মানুষের সাথে কেমন বিহেভ করতো। আর হোমল্যান্ডারের মতো একজন ওভার পাওয়ার্ড সুপে যদি নিজেকে গড ভাবতে শুরু করে তখন সিচুয়েশন কতটা ডেঞ্জারাস হতে পারে সেটা তো সিরিজেই দেখাচ্ছে। আর ফানি থিং হলো ব্যাটম্যান ভার্সেস সুপারম্যানে ব্যাটম্যানের মাইন্ডসেটও প্রায় একই ছিল। রাইট, মেট্রোপলিস ধ্বংস হওয়ার পর ব্যাটম্যান লিটারালি সুপারম্যানকে বিগেস্ট থ্রেট হিসেবে দেখতে শুরু করে। ঠিক যেমন বুচার মনে করে হোমল্যান্ডারকে স্টপ না করলে হিউম্যানিটি সার্ভাইভ করবে না, আর বুচার যেভাবে হোমল্যান্ডারকে হারানোর জন্য নিজেকেই সুপে কনভার্ট করে ফেলে, ঠিক সেভাবেই ব্যাটম্যান সুপারম্যানকে হারানোর জন্য ক্রিপ্টোনাইট ব্যবহার করে। মানে কনসেপ্ট ওয়াইজ দুটো ইউনিভার্স অলমোস্ট সেম ভাইব দেয়, কিন্তু পার্থক্য শুধু একটাই, দ্য বয়েজ ফ্যান্স থেকে ম্যাসিভ সাপোর্ট পেয়েছে, আর স্নাইডারের ভিশন অনেক সময় মিক্সড রিঅ্যাকশনস আর ডিসঅ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। হোমল্যান্ডার এখানে ঠিক সেই একই মিস্টেক করেছে যেটা সুপারম্যান ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান মুভিতে করেছিল। যখন হোমল্যান্ডার কিমিকোকে খুঁজছিল তখন সে একটা কন্টেইনার দেখতে পায়, কিন্তু ওই কন্টেইনারের ভেতর সে দেখতে পাচ্ছিল না, কারণ সেটা জিঙ্ক দিয়ে তৈরি ছিল। তার একটু সন্দেহ অবশ্য হয়েছিল, কিন্তু ফ্রেঞ্চি ডিস্ট্রাকশনের কারণে তার অ্যাটেনশন অন্যদিকে চলে যায়। আর ফানিয়েস্ট পার্ট হলো ওই কন্টেইনারের ভেতরেই কিমিকো আর সিস্টার সিজ লুকিয়েছিল। মানে নিজের ওভার কনফিডেন্সের কারণে হোমল্যান্ডার হিউজ মিস্টেক করে ফেলে, আর আলটিমেটলি সেই কেয়ারলেস ডিসিশনটাই পরে তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কারণ শেষমেশ বুচারের হাতেই তাকে মরতে হয়। আর ইন্টারেস্টিংলি সুপারম্যানের সাথেও অলমোস্ট একই জিনিস ঘটেছিল। ব্যাটম্যান ভার্সেস সুপারম্যানের কোর্টরুম সিন মনে আছে, যেখানে সুপারম্যান ওই লোকটার হুইল চেয়ারের দিকে প্রপারলি অ্যাটেনশন দেয়নি, আর লেক্স লুথার ওই হুইল চেয়ারের ভেতরেই টাইম বম্ব লুকিয়ে রেখেছিল, যার এক্সপ্লোশনে অনেক ইনোসেন্ট মানুষ মারা যায়। আর ব্যাটম্যান পুরো ঘটনার জন্য সুপারম্যানকেই রেসপন্সিবল মনে করে। আর শেষমেশ মুভির শেষে সুপারম্যানকে ডুমসডের হাতেই মারা যেতে হয়। এটাই হয় যখন সাকসেস আসে, কারণ সাকসেসের সাথে সাথে নতুন প্রবলেমসও ক্রিয়েট হতে শুরু করে। কাল পর্যন্ত রণবীর সিংকে কেউ সিরিয়াসলি নিত না, আর আজ তার একটা মুভিতে না থাকাতেই পুরো বলিউড খেপে গেছে। এমনকি তাকে বয়কট করার কথাও বলা হচ্ছে। রিমেম্বার যখন ডন 3 এর টিজার 2 বছর আগে রিলিজ হয়েছিল, তখন সবাই ফরহান আক্তারকে ট্রোল করছিল, বলছিল এই জোকারকে ডনের রোল কে দিল। ফানি থিং হলো এর আগেই শাহরুখ খানি রোল রিজেক্ট করে দিয়েছিলেন। আর পাবলিকের ওই নেগেটিভ রিয়াকশন দেখেই ডন 3 প্র্যাকটিক্যালি কোল্ড স্টোরেজে চলে যায়। অনেস্টলি প্রজেক্টটা হয়তো ক্যান্সেলই হয়ে যেত, কিন্তু ধুরান্ধার রিলিজ হওয়ার পর পুরো গেম বদলে যায়। প্রজেক্ট আবার রিভাইভ করা হয়, কিন্তু ততদিনে রণবীরের নিজের মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, আর সে মুভিটা করতে রিফিউজ করে দেয়। আর এই কারণেই ফারহান আক্তার অ্যালিজেডলি ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের কাছে কমপ্লেইন্ট করেছে। এমনকি পেনাল্টি হিসেবে 45 ক্রোড় রুপিজও দাবি করা হয়েছে। যদিও রণবীর সিং এর জন্য এটা হিউজ অ্যামাউন্ট না, কিন্তু এই ঘটনায় একটা জিনিস ক্লিয়ার করে দেয়, বলিউডে আসলে কেউ কারোর আপন না। সবকিছুই অনেক সময় শুধু শো অফ আর ফেক ফ্রেন্ডশিপ। আর মানির জন্য বন্ধুরাও কখন এনিমি হয়ে যায়। সুপারগার্লের নতুন টিজারে একটা খুব ইন্টারেস্টিং ডিটেল দেখা গেছে। যখন ক্যারা প্রথমবার আর্থে ল্যান্ড করে তখন সুপারম্যান অলরেডি সেখানে উপস্থিত ছিল। মানে ক্লিয়ার সুপারম্যান আগেই তার কাজিন সিস্টারের ব্যাপারে জানতো। আর এখানে ক্যারার সাথে ক্রিপ্টোকেও দেখা গেছে। আর ওই সময় ক্রিপ্টো একদম ছোট ছিল। অ্যাকচুয়ালি ক্যারা আর ক্রিপ্টো দুজনেই একসাথে ক্রিপ্টন প্ল্যানেট থেকে এসকেপ করেছিল। আর সেই কারণে ক্যারা ক্রিপ্টোকে নিয়ে এত ইমোশনাল, কারণ ক্রিপ্টো শুধু একটা পেট ডগ না, ও বেসিক্যালি তার হোম প্ল্যানেটের শেষ স্মৃতি। আর টিজারের আরেকটা সিনে সুপারম্যানকে ক্যারাকে নতুন কস্টিউম অফার করতে দেখা যায়, যেটা ইনডাইরেক্টলি প্রুভ করে সুপারম্যান নিজের স্যুটটাও সম্ভবত নিজেই তৈরি করেছে। আর যদি সে চায় তাহলে ফিউচারে ক্রিপ্টোনিয়ান টেকনোলজি ইউজ করে স্যুটটা আরো আপগ্রেডও করতে পারবে। মানে ডিসিইউ স্লোলি ক্রিপ্টোনিয়ান লোর এক্সপ্যান্ড করতে শুরু করে। যা এক্সপেক্ট করছিলাম ঠিক তাই হয়েছে। ফ্রেঞ্চম্যান ভাই সত্যি ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেছে। কিন্তু অনেস্টলি বলি, এই এপিসোড আমাকে এমন ডিসঅ্যাপয়েন্ট করছে, মনে হইতেছিল নেটফ্লিক্স না স্লো মোশন ফ্যামিলি থেরাপি সেশন দেখতেছি। এরিক ক্রিপ কি আগেই বলছিল মার্ভেল লেভেল টিম আপ আর অ্যাকশন এক্সপেক্ট করো না, ওই বাজেট নাই। আচ্ছা ভাই, বাজেট নাই বুঝলাম, কিন্তু স্টোরিও কি ইএমআই তে চলে গেছে নাকি? এক্স্যাক্টলি, অ্যাটলিস্ট স্টোরি লাইন তো বেটার হতে পারতো। ফিনালে আসতে মাত্র একটা এপিসোড বাকি, কিন্তু হাইপ কোথায়, গুজবাম্পস কোথায়?
সিস্টার সেজ চিপস খাইতেছে আর টিভি শো দেখতেছে, মনে হইতেছিল ভিলেন না আনএমপ্লয়েড কাজিন। আর ফ্রেঞ্চি ভাই এভরি 5 মিনিটে মোনা মুর করে এমন ভাব নিচ্ছে যেন পুরো প্যারিস ওর ব্রেকআপে কাঁদতেছে। বুচারের মেন্টাল ইস্যু, হিউইর উইক লাভ স্টোরি, ভাই অনেস্টলি এগুলো দেখে আমার আত্মাও বাফারিং শুরু করছে। একটাই ইন্টারেস্টিং ক্যারেক্টার বাকি ছিল, সোলজার বয়। আর হোমল্যান্ডার ভাই আবার ফ্রিজে লেফট ওভারের মতো পটের ভিতরে ঢুকায় রাখছে। সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার জানো কি, মনে হচ্ছে স্টোরিতে এখনো অনেক কিছু বাকি, অথচ রিয়ালিটি চেক ভাই মাত্র 1 ঘন্টা স্টোরি বাকি। এটা এমসিইউ না, মিরাকেল লাগবে। তাই আমি ডাবের পানির কসম খেয়ে বলতেছি, এই ফিনালি আলটিমেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট হইলেও আমি অবাক হব। ভাই এখন সিচুয়েশন একদম ডেঞ্জারাস লেভেলে পৌঁছে গেছে। দ্য বয়েজের আর মাত্র 2টা এপিসোড বাকি, আর নেক্সট এপিসোডের নামই শুনে টেনশন শুরু হয়ে গেছে। দ্য ফ্রেঞ্চম্যান, দ্য ফিমেল এন্ড দ্য ম্যান কল্ড মাদার্স মিল্ক। রুমার্স তো বলছে এই এপিসোডেই নাকি ফ্রেঞ্চি, কিমিকো মিয়াশিরো আর মাদার্স মিল্ককে মেরে ফেলবে হোমল্যান্ডার। আর তারপর ফিনালে নাকি বিলি বুচার ফুল রিভেঞ্জ মোডে যাবে। কিন্তু অনেস্টলি ব্রো, আমার মনে হয় না এত ইজি প্রেডিকশন হবে। এক্স্যাক্টলি, দ্য বয়েজে যা প্রেডিক্ট করা হয় ইউজুয়ালি তার উল্টাটাই হবে। আর টিজারে তো অলরেডি দেখা গেছে জেন বি এর স্যুটস নেক্সট এপিসোডে আসছে। এই মুহূর্তে হোমল্যান্ডারকে স্টপ করতে ম্যারি মোরো খুব ইম্পর্টেন্ট হতে পারে, কারণ দ্য 7 তো প্র্যাকটিক্যালি শেষ, টিম পুরো ভেঙে পড়েছে। আর আমার মনে হয় দ্য ডিপ নেক্সট এপিসোডে আরআইপি হয়ে যাবে। কমিক্সে তো অলমোস্ট সবাই মারা যায়, কিন্তু সিরিজে শেষ পর্যন্ত কি সার্ভাইভ করবে এটাই এখন বিগেস্ট মিস্ট্রি। আমি এখনো বিলিভই করতে পারছি না, দ্য বয়েজের মেকার্স লিটারালি সোলজার বয়কে ফিনালের আগেই ফ্রিজে ভরে দিল। মানে যেই লোকটার কারণে হোমল্যান্ডার আজ মনস্টার লেভেলে পৌঁছেছে, শেষমেশ তাকেই স্টোরি থেকে রিমুভ করে দিল। আর রিপোর্টস অনুযায়ী এপিসোড 7 এ নাকি সোলজার বয়ের লাস্ট অ্যাপিয়ারেন্স। এরপর সে নাকি ডিরেক্ট ওয়াট রাইজিং এ এন্ট্রি নেবে। অনেস্টলি ব্রো, এই সিজনে সোলজার বয়কে যেভাবে ট্রিট করা হয়েছে সেটা একদমই ভালো লাগেনি। স্পেশালি যখন সে স্টর্ম ফ্রাঙ্কের কারণে হোমল্যান্ডারকে ভি দিয়েছিল বলে এক্সপ্লেন করে। ভাই সিরিয়াসলি, একজন ড্রাঙ্ক ইগোইস্টিক সাইকো সাডেনলি অডিয়েন্সকে বোঝাচ্ছে যে সে ট্রু লাভে ছিল। এই এক্সপ্লেনেশনটা পুরো ফোর্সড আর আননেসেসারি লাগছে। মনে হচ্ছে রাইটার্স শুধু ওয়াট রাইজিং এর হাইপ বাড়ানোর জন্য এসব করছে। কিন্তু ওই হাইপ ক্রিয়েট করতে গিয়ে মেইন স্টোরি লাইনটাই ড্যামেজ হয়ে গেল। কারণ ফিনালের আগে সোলজার বয়ের মতো ক্যারেক্টারকে সরিয়ে দেওয়া হিউজ মিসড অপরচুনিটি। এখন তো হোমল্যান্ডারের সামনে রিয়েল থ্রেট বলতেই প্র্যাকটিক্যালি কেউ নেই। আর অডিয়েন্স যেই ব্রুটাল পে অফ এক্সপেক্ট করছিল সেটাও এখন অনেক উইক ফিল করছে। তো অনেস্টলি বলো, সোলজার বয়কে এভাবে সাইডলাইন করা কি রাইট ডিসিশন ছিল? কমেন্টে জানাও। আল্লাহ হাফিজ গাইজ। দ্য বয়েজে বম্ব সাইট যদিও মাত্র একটা এপিসোডে দেখা গেছে, কিন্তু তার পাওয়ার লেভেল অনেস্টলি সোলজার বয়ের কাছাকাছিই লাগছিল। চাই সেটা কিমিকো মিয়াশিরো হোক অথবা বিলি বুচার, বম্ব সাইট লিটারালি কয়েক সেকেন্ডের মধ্যেই সবাইকে ফোল্ড করে দিয়েছিল। আর সবচেয়ে স্কিরি ব্যাপারটা কি জানো, সে চাইলে ওদের মেরেও ফেলতে পারতো। কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছিল সে ফুল পাওয়ার ইউজই করছিল না, মোস্টলি নিজের এক্স গার্লফ্রেন্ডের কারণেই হোল্ড ব্যাক করছিল। এমনকি সোলজার বয়ের বিরুদ্ধে ফাইট করার সময়ও সে এনিমির মতো না, বরং পুরনো বন্ধুর মতো ফাইট করছিল। আর আরেকটা জিনিস মনে রাখো, বম্ব সাইট শুধু স্ট্রংই না, সুপার স্পিডে ফ্লাই করতে পারে, ইমমর্টাল টাইপ ডিউরেবিলিটি আছে, আর র ডিস্ট্রাকটিভ পাওয়ারও ইনসেন লেভেলে। তো ইমাজিন করো যদি হোমল্যান্ডার ভার্সেস বম্ব সাইট ফুল ফাইট দেখানো হতো। ভাই ইন্টারনেট লিটারালি ভেঙে পড়তো। কিন্তু আনফরচুনেটলি দ্য বয়েজের মেকার্স সম্ভবত এত ওপি ক্যারেক্টার বেশি দিন রাখতে চাননি, আর সেই কারণেই তার পুরো পটেনশিয়ালটাই ওয়েস্ট করে দেওয়া হয়েছে। অনেস্টলি স্পিকিং, হোমল্যান্ডারের সবচেয়ে বড় প্রবলেম হয়তো সোলজার বয় না, বরং বম্ব সাইটই হতো। আর অনেস্টলি এর হাফ ক্রেডিট সিস্টার সেজকেও দিতে হবে, কারণ তার হেল্প ছাড়া ফ্রেঞ্চি তার এক্সপেরিমেন্টে কখনো সাকসেসফুল হতে পারতো না। সেজ নিজের কাজ পারফেক্টলি কমপ্লিট করেছে। কিন্তু জেনবির ক্যারেক্টারসরা এই সিজনে অনেস্টলি শুধু ফিলার মনে হয়েছে। এদিকে বুচারের টিম যতই প্রিপেয়ার থাকুক না কেন, যদি অ্যাশ শেষ মুহূর্তে তাদের ওই রুম থেকে বের না করত, তাহলে এন্ডিং পুরো অন্যরকম হয়ে যেত। আর রায়ানের কথাও আলাদা করে বলতে হবে। হোমল্যান্ডার তার বায়োলজিক্যাল ফাদার হলেও শেষে রায়ান হিউম্যানিটিকেই চুজ করেছে। দ্বীপের মারা যাওয়া তো এক্সপেক্টেডই ছিল, কিন্তু ওল্ড ফাদার এভাবে মারা যাবে এটাও অনেস্টলি আনএক্সপেক্টেড ছিল। হোমল্যান্ডার শেষ পর্যন্ত পালানোর অনেক চেষ্টা করেছিল। আর যদি রায়ান না থাকতো তাহলে হয়তো সে আবারও এসকেপ করে যেত। কিন্তু শেষে কিমিকো নিজের রিভেঞ্জ পুরো কমপ্লিট করে, আর হোমল্যান্ডারকে একদম সাধারণ মানুষের মতো উইক বানিয়ে ফেলে। এতটাই উইক যে সে লিটারালি বুচারের সামনে নিজের জীবনের জন্য ভিক্ষা চাইছিল। যাই হোক, বুচারের রিডেমশন আর্ক শেষ পর্যন্ত কমপ্লিট হয়েছে। কিন্তু যদি তার প্যাট ডগ টেরার মারা না যেত, তাহলে হয়তো ফিনালের হ্যাপি এন্ডিং পসিবল ছিল। আনফরচুনেটলি সেটা আর হয়নি। শেষমেশ হিউইর হতেই বুচারকে মরতে হয়েছে, কারণ সে পুরো সুপ জেনোসাইড শুরু করতে যাচ্ছিল। আর এত কিছু হওয়ার পরেও ওয়াট কর্পোরেশন আবার অ্যাক্টিভ হয়ে গেছে। মানে ক্লিয়ার, এখান থেকেই দ্য বয়েজ ইউনিভার্সের নতুন চ্যাপ্টার শুরু হতে চলেছে। ফাইনালি রিভিল হয়ে গেছে হোমল্যান্ডার আসলে ফ্রেঞ্চিকে কিভাবে মেরেছিল। প্রথমে তো আমি ভাবছিলাম ইন্ডিয়া সেন্সরশিপ আবার সিজার্স নিয়ে অ্যাটাক করছে, কিন্তু না ভাই, এই বিহাইন্ড দ্য সিনস ইমেজে ক্লিয়ার দেখা যাচ্ছে হোমল্যান্ডার লিটারালি একটা আঙুল দিয়েই ফ্রেঞ্চের পেট ফাটাই দিছে। মানে বস, নর্মাল মানুষ পাঞ্চ মারে,
আর এই সাইকো আঙ্কেল ফিঙ্গার আপডেট দিয়ে ফেটালিটি করে দেয়। আর সবচেয়ে ফানি ট্র্যাজিক পার্ট কি জানো, মরার আগে ফ্রেঞ্চি হোমল্যান্ডারকে মিডল ফিঙ্গার দেখায়। ভাই ইম্যাজিন করো সামনে ওয়াকিং নিউক্লিয়ার মিসাইল দাঁড়িয়ে আছে আর তুমি শেষ মোমেন্টেও ডিসরেসপেক্ট ডিএলসি চালু রাখছো। কিন্তু এই সিন একটা জিনিস ক্লিয়ার করে, হোমল্যান্ডার মেন্টালি পুরো আনস্টেবল হয়ে গেছে। কারণ নর্মাল বেলেন রাগে ঘুষি মারবে, এই ভাই ফিঙ্গার রিঅ্যাকশনে ডাইরেক্ট স্টমাক আনইনস্টল করে দিল। আর মেকার্স প্রবাবলি ভাবছে না ভাই অডিয়েন্স এই ডেট দেখে থেরাপি নিতে চলে যাবে, তাই ফাইনাল কাট থেকে সিন রিমুভ করে দিল। মানে ব্রুটালিটি লেভেল এমন ছিল এডিটর নিজেই পজ নিয়ে পানি খাইছে। অনেস্টলি যদি এই সিন ফুল রিলিজ হতো, ইন্টারনেট 3 ভাগে ভাগ হয়ে যেত, ট্রমাটাইজড ফ্যান্স, অ্যাংরি ফ্যান্স আর মিম বানানো ফ্যান্স। তো ভাই ক্যাপ্টেন আমেরিকার আইকনিক সিন তো অনেক আছে, কিন্তু আমার পার্সোনাল ফেভারিট সবসময় সিভিল ওয়ারের ওই হেলিকপ্টার সিনটা, যেখানে স্টিভ রজার্স এক হাতে হেলিকপ্টার থামানোর চেষ্টা করে। আর এই সিনটা সবচেয়ে ক্রেজি কারণ এখানে মিনিমাম সিজিআই ইউজ করা হয়েছিল। শুটিং এর সময় ক্রিস এভান্স লিটারালি তার হাত এতটা স্ট্রেচ করেছিল, যার কারণে পরে তাকে মাসল ইনজুরি পর্যন্ত ফেস করতে হয়েছিল। ভাবো একবার, 10 বছর হয়ে গেছে এই মুভি রিলিজ হয়ে, আর এই 10 বছরেই টেকনোলজি অনেক অ্যাডভান্স করেছে। আগে অ্যাক্টরসকে স্টান্ট ডাবল দরকার হতো, কিন্তু এখন এআই এর সাহায্যে অনেক কিছুই উইদাউট স্টান্ট ডাবল করা যাচ্ছে। এমনকি মার্ভেল নাকি অনেক ভিএফএক্স আর্টিস্টদের জব পর্যন্ত কাট করছে, কারণ এখন অনেক কাজ এআই দিয়ে করানো হচ্ছে। কিন্তু রিয়েল কোয়েশ্চেন হলো, আজকের দিনে কি সেই সেম অরিজিনালিটি, সেই র ইন্টেন্স ফিলিং ধরে রাখা সম্ভব হবে, নাকি সবকিছুই আর্টিফিশিয়াল হয়ে যাবে? এই প্রশ্নের উত্তর হয়তো আমরা শুধু ডুমসডে রিলিজ হওয়ার পরেই পাবো। তো ভাই সিজন 3-তে যেখানে হোমল্যান্ডার একাই সোলজার বয়, বুচার আর হিউইকে হ্যান্ডেল করে দিয়েছিল, ও সেখানেই ফিনালিতে সে বুচার আর রাইনের হাত থেকে নিজেকে বাঁচাতে পারলো না কেন? স্পেশালি যখন তার কাছে V1 সেরমও ছিল। ওয়েল, আসল টুইস্টটা এখানে। V1 হোমল্যান্ডারকে ইমমর্টাল অবশ্যই বানিয়েছিল, কিন্তু তাকে স্ট্রঙ্গার বানায়, কারণ V1 আসলে কম্পাউন্ড V এর একদম আর্লি স্টেজ ভার্সন, যেটা সোলজার বয় আর বমফোর্সের বডিতে ইনজেক্ট করা হয়েছিল। কিন্তু ফানি থিং হলো তারা দুজনেও হোমল্যান্ডারকে পুরো ডিফিট করতে পারেনি। আর হোমল্যান্ডারের বডিতে তো অলরেডি রিফাইন্ড আর অ্যাডভান্সড কম্পাউন্ডই ছিল। মানে টেকনিক্যালি V1 নেওয়ার মাধ্যমে সে নিজের পাওয়ার লেভেলটাই উইকেন্ড করে ফেলেছিল। তার অরিজিনাল অ্যাবিলিটির ব্যালেন্স হারিয়ে ফেলে। আর সেই কারণে ফিনালিতে সে বুচারকে ওভার পাওয়ার করতে পারছিল না। আর আলটিমেটলি এই ভুল ডিসিশনটাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ভাই শেষ পর্যন্ত ফ্রেঞ্চি স্যাক্রিফাইস সত্যি কাজে এসছে, কারণ এখন কিমিকো পুরোপুরি সুপ কিলার হয়ে গেছে। আর অনেস্টলি এর হাফ ক্রেডিট সিস্টার সেজকে দিতে হবে, কারণ তার হেল্প ছাড়া ফ্রেঞ্চি তার এক্সপেরিমেন্টে কখনো সাকসেসফুল হতে পারতো না। সেজ নিজের কাজ পারফেক্টলি কমপ্লিট করেছে। কিন্তু জেনভির ক্যারেক্টাররা এই সিজনে অনেস্টলি শুধু ফিলার মনে হয়েছে। এদিকে বুচারের টিম যতই প্রিপেয়ার থাকুক না কেন, যদি অ্যাশ শেষ মুহূর্তে তাদের ওই রুম থেকে বের না করতো, তাহলে এন্ডিং পুরো অন্যরকম হয়ে যেত। আর রায়ানের কথাও আলাদা করে বলতে হবে। হোমল্যান্ডার তার বায়োলজিক্যাল ফাদার হলেও শেষে রায়ান হিউম্যানিটিকেই চুজ করেছে। দ্বীপের মারা যাওয়া তো এক্সপেক্টেডই ছিল, কিন্তু ওল্ড ফাদার এভাবে মারা যাবে এটা অনেস্টলি আনএক্সপেক্টেড ছিল। হোমল্যান্ডার শেষ পর্যন্ত পালানোর অনেক চেষ্টা করেছিল, আর যদি রায়ান না থাকতো তাহলে হয়তো সে আবারও এসকেপ করে যেত। কিন্তু শেষে কিমিকো নিজের রিভেঞ্জ পুরো কমপ্লিট করে আর হোমল্যান্ডারকে একদম সাধারণ মানুষের মতো উইক বানিয়ে ফেলে। এতটাই উইক যে সে লিটারালি বুচারের সামনে নিজের জীবনের জন্য ভিক্ষা চাইছিল। যাই হোক, বুচারের রিডেমশন আর্ক শেষ পর্যন্ত কমপ্লিট হয়েছে। কিন্তু যদি তার প্যাট ডগ টেরার মারা না যেত, তাহলে হয়তো ফিনালের হ্যাপি এন্ডিং পসিবল ছিল। আনফরচুনেটলি সেটা আর হয়নি, শেষমেশ হিউই হতেই বুচারকে মরতে হয়েছে, কারণ সে পুরো সুপ জেনোসাইড শুরু করতে যাচ্ছিল। আর এত কিছু হওয়ার পরেও ভট কর্পোরেশন আবার অ্যাক্টিভ হয়ে গেছে। মানে ক্লিয়ার, এখান থেকেই দ্য বয়েজ ইউনিভার্সের নতুন চ্যাপ্টার শুরু হতে চলেছে। কিমিকো যখন রেডিয়েশন ব্লাস্ট ব্যবহার করেছিল, তখন হোমল্যান্ডার আর বুচার দুজনেই পাওয়ারলেস হয়ে যায়, কারণ তাদের পাওয়ার্স ন্যাচারাল ছিল না। ওগুলো পুরোপুরি কম্পাউন্ড ভির কারণে পাওয়া আর্টিফিশিয়াল অ্যাবিলিটিস ছিল। কিন্তু রায়ানের কেস পুরো আলাদা, কারণ সে একজন ন্যাচারালি বর্ন সুপ, তার বডিতে আর্টিফিশিয়াল কিছুই নেই। আর সেই কারণেই হোমল্যান্ডারের এত ব্রুটাল অ্যাটাকের পরেও রায়ান সার্ভাইভ করে যায়। অনেস্টলি ফিউচারে রায়ান ডেফিনেটলি হোমল্যান্ডারের থেকেও পাওয়ারফুল হবে। আর আমার মনে হয় রেডিয়েশনের তার বডির উপর প্র্যাকটিক্যালি কোনো এফেক্টই পড়েনি। রায়ান সবসময় একা থাকতে চেয়েছে, আর এখনো সে পৃথিবীর সামনে এমন অ্যাক্ট করছে যেন তার পাওয়ার্স আর নেই, কারণ তবেই সে ভটের নজর থেকে সেফ থাকতে পারবে। আর ফিউচারে যদি দ্য বয়েজের নতুন স্পিন অফ সিরিজ আসে, তাহলে রায়ানই প্রবাবলি মেইন সেন্ট্রাল ক্যারেক্টার হবে। কারণ এখন পুরো বয়েজ ইউনিভার্সে তার চেয়ে পাওয়ারফুল সুপ আর কেউ নেই। তাই দ্য বয়েজের এন্ডিং এ হোমল্যান্ডারকে যেভাবে দেখানো হয়েছে, সেটা নিয়ে অনেক ফ্যান্স খুশি না, কারণ এত পাওয়ারফুল ক্যারেক্টার হয়েও সে শেষে নিজের জীবনের জন্য ভিক্ষা চাইছিল। কিন্তু অনেস্টলি এটাই তো পুরো শো এর মেইন পয়েন্ট। রিমেম্বার, ট্রেন মরার আগে হোমল্যান্ডারকে এক্স্যাক্টলি এই কথাটাই বলেছিল। সেই বলেছিল সুপার পাওয়ার্স ছাড়া হোমল্যান্ডার আসলে প্যাথেটিক আর উইক একজন লুজার। মানে পাওয়ার্স ছাড়া তার নিজের কোনো আইডেন্টিটিই নেই।
আর সেই কারণেই নিজের মৃত্যু সামনে দেখে সে লিটারালি যে কোনো কিছু করতে রেডি হয়ে গিয়েছিল। আর অনেস্টলি হোমল্যান্ডারের মতো ক্যারেক্টার, যে অসংখ্য ইনোসেন্ট মানুষকে মেরেছে, সে শেষ পর্যন্ত এমন ডেথই ডিজার্ভ করত। তাছাড়া বুচারকেও এখানে ইগনোর করা যায় না। তার বডিতেও কম্পাউন্ড ভি ছিল। আর রায়ান তো ন্যাচারালি বন্ড স্যুপ। ওপর থেকে কিমিকোয়ের অ্যাটাকের কারণে হোমল্যান্ডার ভিতর থেকে অলরেডি টেরিফাইড ছিল। পার্সোনালি আমার প্রবলেম এটা না যে হোমল্যান্ডার কিভাবে মারা গেল, আমার শুধু আফসোস একটাই, ফাইনাল ফাইটটা খুব তাড়াহুড়ো করে শেষ করে দেওয়া। স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডের আগে কি আপনারা পানিশার ওয়ান লাস্ট স্কালে জিন গ্রের ক্যামিও লক্ষ্য করেছিলেন? হ্যাঁ বন্ধুরা, ইনি সেই জিন গ্রে যিনি পানিশারকে ট্রিগার টানতে বাধা দেন। আমরা সবাই জানি যে স্যাডি সিং এর জিন গ্রে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেতে উপস্থিত হবেন। যদিও স্যাডি সিং জিন গ্রের চরিত্রে অভিনয় করবেন কিনা তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। আমরা সবাই জানি যে তিনি জিন গ্রে। ইন্টারনেটে এ নিয়ে অজস্র প্রতিবেদন পাওয়া যায়। সম্প্রতি ব্র্যান্ড নিউ ডে থেকে একটি ছবি ফাঁস হয়েছে যেখানে তিনি পানিশারের সাথে দাঁড়িয়েছিলেন এবং এটাই জিন গ্রের লুক। এখন যেহেতু পানিশারও স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডের একটি অংশ, আপনারা সম্ভবত এতক্ষণে পানিশার ওয়ান লাস্ট স্কাল দেখে ফেলেছেন। বিভিন্ন প্রতিবেদন অনুসারে স্যাডি সিং এর চরিত্র এবং পানিশার ব্র্যান্ড নিউ ডেতে একসাথে কাজ করবে। সিনেমাটিতে তাদের অনেক দৃশ্য একসাথে থাকবে, যার মানে তারা একে অপরকে চেনে। এবং আমরা ইতিমধ্যেই পানিশার ওয়ান লাস্ট স্কালে এর প্রথম ঝলক দেখেছি। স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলারে আমরা এমন একটি টেলিপ্যাথিক ক্ষমতা দেখেছি যা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে লাফিয়ে যেতে সাহায্য করে। ডিপার্টমেন্ট অফ ড্যামেজ কন্ট্রোলের প্রধান উইলিয়াম ম্যাগিগার এই দৃশ্যটিকে এমন একটি বিপদ বলে বর্ণনা করেন যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, এমন একটি বিপদ যা আমরা দেখতেও পাই না। এই বিপদটি এমসিইউতে আগেও দেখা গেছে। এমনকি ব্র্যান্ড নিউ ডে ট্রেলারেও কেউ একজন তার টেলিপ্যাথিক ক্ষমতা ব্যবহার করে একটি বৃদ্ধাকে একটি ট্যাঙ্ক চালাতে বাধ্য করে। রিপোর্ট অনুযায়ী ইনি হলেন স্যাডি সিং এর চরিত্র জিন গ্রে, যাকে ডিপার্টমেন্ট অফ ড্যামেজ কন্ট্রোল বন্দী করেছে। স্পষ্টতই জিন গ্রে একজন মিউটেন্ট এবং ডিপার্টমেন্ট অফ ড্যামেজ কন্ট্রোল অতিমানবীয় ক্ষমতা সম্পন্ন সত্তাদের খুঁজে বেড়ায়। এবং লক্ষ্য করুন যে ট্যাঙ্ক দৃশ্যের সময় আমরা পানিশারের ভ্যানও দেখতে পাই, যা স্পাইডারম্যানকে তার ভ্যান দিয়ে ধাক্কা দেয়। সুতরাং এটা সম্ভব যে ফ্র্যাঙ্ক এবং জিন একসাথে কাজ করছে এবং ফ্র্যাঙ্ক এখানে ট্যাঙ্কটি থামাতে আসেনি, বরং সে এবং জিন যে মিশনটি পরিকল্পনা করেছে তা সম্পন্ন করতে এসেছে। সম্ভবত সে জিন গ্রেকে কারাগার থেকে উদ্ধার করার চেষ্টা করছে। এখন আপনারা হয়তো ভাবছেন যে এই সবকিছুর সাথে পানিশার ওয়ান লাস্ট কিলের কি সম্পর্ক? বন্ধুরা, এখানে আমরা দেখলাম যে পানিশারের হ্যালুসিনেশন হচ্ছে। সে বিভিন্ন মানুষকে দেখছে এবং সে যা দেখছে তা আসল না নকল সে ব্যাপারে সে নিশ্চিত নয়। অথচ আগে যখন পানিশারের হ্যালুসিনেশন হতো সে জানত যে সেগুলো আসল নয়, সে আসলে কাল্পনিক দৃশ্য কল্পনা করত। কিন্তু ওয়ান লাস্ট কিলে সে দুটোর মধ্যে পার্থক্য করতে পারছিল না, সে পুরোপুরি বিভ্রান্ত ছিল। আমি জানি এর সহজ এবং সুস্পষ্ট কারণ হল ফ্র্যাঙ্ক তার যুদ্ধ এবং মৃত পরিবারের কারণে সৃষ্ট মানসিক আঘাত এবং অসুস্থতায় ভুগছে এবং এই মুহূর্তে সে আরও বেশি মানসিকভাবে আঘাতপ্রাপ্ত, কারণ সে এইমাত্র নুচি গ্যাংয়ের সেই সদস্যদের হত্যা করেছে যারা তার পরিবারের হত্যাকাণ্ডে জড়িত ছিল, আর এটি তার ভিতরে আরও বেশি আবেগ জাগিয়ে তুলেছে। এ কারণেই সে এতটা দিশেহারা। এমনকি পর্বের শুরুতেই সে তার দেওয়ালে লাগানোর সমস্ত টার্গেট ছেড়ে ফেলে, কারণ তার মিশন এখন সম্পন্ন হয়েছে। সে ফ্র্যাঙ্ক হিসেবে তার স্বাভাবিক জীবনে ফিরতে চায়, কিন্তু পানিশারের ছায়া তাকে ছাড়তে নারাজ। তবে এটাও সম্ভব যে এই সব কিছুই জিন গ্রেই করছে। জিন গ্রে পানিশারের মনে প্রবেশ করে তার মনস্তত্ত্ব অনুসন্ধান করছে এবং পানিশার এখানে যা দেখছে তা আসলে সেখানে নেই। সে ফ্র্যাঙ্ক ক্যাসেলের মনের গভীরে প্রবেশ করে তার সম্পর্কে জানতে চাইছে। সে বিশ্বাস করে যে এই ব্যক্তি তাকে সাহায্য করতে পারবে, ডিপার্টমেন্ট অফ ড্যামেজ কন্ট্রোলের কবল থেকে তাকে মুক্ত করতে পারবে। আর এই প্রক্রিয়ার সময় ফ্র্যাঙ্ক তার অতীতের সমস্ত মানসিক আঘাতের কথা মনে করছে, কারণ জিন তার মনকে নিয়ন্ত্রণ করছে। বন্ধুরা, আমরা সবাই জানি যে টেলিপ্যাথির মাধ্যমে জিন গ্রে কতটা শক্তিশালী। এমনকি স্পাইডারম্যান ব্রেকিং ডন ট্রেলারেও আমরা এর ইঙ্গিত পেয়েছি। তাই হয়তো সে তার আওতার মধ্যে থাকা প্রত্যেকের মন নিয়ন্ত্রণ করতে পারে। আর যখন সে তার টেলিপ্যাথিক ক্ষমতা ব্যবহার করে এক মন থেকে অন্য মনে লাফিয়ে ফ্র্যাঙ্কের মনে প্রবেশ করবে, তখন সে বুঝতে পারবে ফ্র্যাঙ্কের মধ্যে কতটা মানসিক আঘাত আছে। সে তার ভিতরের ক্রোধ লক্ষ্য করবে, আর এটাই সেই মুহূর্ত হবে যখন সে সিদ্ধান্ত নেবে যে এই ব্যক্তি তাকে সাহায্য করতে পারবে, ডিপার্টমেন্ট অফ ড্যামেজ কন্ট্রোলের কবল থেকে মুক্ত করতে পারবে। আর যখন জিন তার মন অনুসন্ধান করে, সে কারণেই ফ্র্যাঙ্ক এখানে এই জিনিসগুলো দেখে। সে তার মনে হস্তক্ষেপ করতে চায় না, কিন্তু শেষ পর্যন্ত তা ঘটেই যায়, আর সে কারণেই ফ্র্যাঙ্কের এই হ্যালুসিনেশনগুলো হচ্ছে। এখন বন্ধুরা, এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করার আছে। পানিশারের নুচিসকে হত্যা করার খবর টিভিতেও দেখানো হয়েছিল, আর যে ঘরে জিনকে বন্দী করে রাখা হয়েছে সম্ভবত জিন গ্রেও পানিশারের এই খবরটি শুনেছিল। আর এটাই হয়তো সেই মুহূর্ত ছিল যখন পানিশারের প্রতি জিন গ্রের মনোযোগ আকৃষ্ট হয়েছিল। আর আমরা জানি যে সেই পর্বে পানিশার আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু তার মেয়ে তাকে থামায়। আর এই সব কিছু কে করেছিল? হ্যাঁ, ঠিক জিন গ্রেই করেছিল। এখানে তার পারিবারিক কবরস্থানে ফ্র্যাঙ্ক তার মেয়ের একটি প্রতিচ্ছবি দেখে। ঠিক যখন সে ট্রিগার টানতে যাচ্ছিল তখনই তার আবির্ভাব ঘটে, কিন্তু নিজের মেয়ের একটি প্রতিচ্ছবি দেখার পর সে তার মন পরিবর্তন করে এবং পানিশার হিসাবে ট্রাইডের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই সবকিছু নিয়ে ছিল জিন গ্রে। সে এতদিন ধরে তার মন পর্যবেক্ষণ করছিল
কিন্তু ফ্র্যাঙ্ক যখন আত্মহত্যা করার চেষ্টা করে জিন তাকে থামিয়ে দেয়। তার মন পর্যবেক্ষণ করার সময় জিন এটাও বুঝতে পারে যে সে তার মেয়েকে কতটা ভালোবাসতো এবং তার জন্য সে নিজের জীবন কেড়ে নিত না। সে তাকে থামাতে পারে। পানিশারকে বাঁচানোর পেছনে জিন গ্রের প্রধান উদ্দেশ্য হলো পানিশার তাকে সাহায্য করতে পারবে, কিন্তু অবশেষে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেতে পানিশার এবং জিন গ্রের এই বন্ধন আরো গভীর হবে। ব্র্যান্ড নিউ ডেতে এমন একটি দৃশ্য থাকতে পারে যেখানে পানিশার এবং স্পাইডারম্যান ডিওডিসির কবল থেকে জিন গ্রেকে উদ্ধার করবে, কিন্তু পানিশার বুঝতে পারবে না যে জিন গ্রে নিজেই তাকে জেল থেকে উদ্ধার করার এই মিশনে লাগিয়েছিল। হয়তো সিনেমার কোনো এক পর্যায়ে ফ্র্যাঙ্ক জিনকে জিজ্ঞেস করবে, আমি কি তোমার মনের ভিতরটা দেখতে পারি? ফ্র্যাঙ্ক বলবে, না, আমার মনের ভিতরে যেও না, কারণ তুমি যা দেখবে তা তোমার ভালো লাগবে না। এই মুহূর্তেই জিন তাকে বলবে, আমি এর মধ্যেই সবকিছু দেখে ফেলেছি। পানিশারের মনে পড়বে যে পানিশার ওয়ান লাস্ট কিল পর্বে সে যত বিভ্রম দেখছিল তার সবই জিন গ্রের কারণে হয়েছিল। ফ্র্যাঙ্ক হয়তো রেগে যাবে, কিন্তু জিন বলবে, আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি, কারণ জিন গ্রেও তার পরিবারকে হারিয়েছে। এরপর আমরা হয়তো জিন গ্রের অতীত কাহিনী দেখতে পাবো, তার উৎস কি ছিল, কেন তাকে হঠাৎ করে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেতে অন্তর্ভুক্ত করা হচ্ছে। অনেক তত্ত্ব অনুযায়ী ডক্টর স্ট্রেঞ্জ নোওয়্যারের উপর জাদু করার পর সে এমসিইউতে প্রবেশ করে। এটিও একটি খুব আকর্ষণীয় তত্ত্ব। সুতরাং এখানে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো এই সিনেমায় জিন গ্রেকে রাখার মূল উদ্দেশ্য কি। ফ্র্যাঙ্ক অবশ্যই তার উপর রেগে যাবে, কিন্তু তার অতীত কাহিনী শুনে সে আবেগপ্রবণ হয়ে পড়বে। আর ফ্র্যাঙ্ক তার পরিবারকে হারিয়েছে, জিনও তার পরিবারকে হারিয়েছে, তাই এটি একটি খুব ভালো বাবা মেয়ে জুটি হতে পারে। এখান থেকে ফ্র্যাঙ্ক জিন গ্রেকে নিজের মেয়ের মতো করে দেখতে শুরু করবে। আমি জানি আমি বিষয়টা একটু বেশি ভাবছি, কিন্তু এটা সম্ভব হতে পারে। স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেতে জিন গ্রে এবং পানিশার একসাথে টিম আপ করতে চলেছে। স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ঠিক আগে পানিশারের একটি বিশেষ প্রেজেন্টেশন প্রকাশ করা হয়েছিল। পানিশার এবং জিনের এই ছবিটিও ফাঁস হয়েছে, যা কিনা আসল, কারণ সোনি পিকচার সোশ্যাল মিডিয়া থেকে ছবিটি সরিয়ে নিচ্ছে। তাহলে জিন গ্রে এবং পানিশারের মধ্যে এই সংযোগটি কিভাবে তৈরি হলো, এখানে এটি ব্যাখ্যা করা অত্যন্ত জরুরি। এবং আমার মনে হয় পানিশার ওয়ান লাস্ট কিলে এই ইঙ্গিতটি ইতিমধ্যেই স্কিলে দেওয়া হয়েছে। বন্ধুরা, আপনারা কি ভাবছেন? ওয়ান লাস্ট কিলে পানিশারের সাথে যা যা ঘটেছে তার পেছনে কি জিন গ্রের হাত ছিল? এবং এখানে পানিশারকে তার মেয়ের যে প্রতিচ্ছবি দেখানো হয়েছিল সেটিও তাকে জিন গ্রেই দেখিয়েছিল। আমরা জানি জিন গ্রে অবিশ্বাস্যভাবে শক্তিশালী, তাই সে সব ধরনের কাজ করতে পারে। বন্ধুরা, অনুগ্রহ করে কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আর পানিশার ওয়ান লাস্ট কিল আপনাদের কেমন লেগেছে? যদি এখনো না দেখে থাকো, কি করছো ভাই? এখানে স্পয়লার কেন খুঁজছো? আগে গিয়ে ওয়ান লাস্ট কিল দেখো, এরপরে ভিডিওটি দেখো। মিউজিক। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমরা প্রতিদিন তোমাদের জন্য এরকম অসাধারণ ভিডিও নিয়ে আসি।